সাংঘাতিক ধরনের ঘৃণাবোধ সৃষ্টি হয় এইসব কথা বলতে। আমি রাজনীতি ছাড়বো এবং ফাঁসির কাস্টে যাব, কেন আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে একদিন জাতি অভিশাপ দিবে। বর্তমান সময়ে মুক্তিযুদ্ধকালীন সরকারের বিরুদ্ধে ৭ দফা গোপন চুক্তির কথা উঠেছে। এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই জীবনের এই লগ্নে দাঁড়িয়ে আমার জীবনের সত্য, আমার মুক্তিযুদ্ধের সত্য, আমি কথাগুলো এদেশের মানুষকে বলে যেতে চাই, আজকের প্রজন্মকে। আমার প্রজন্ম যারা জীবিত আছেন, এমনকি আমার পূর্ব প্রজন্মেরও যদি কোনো পার্সেন্টেজ জীবিত থেকে থাকেন, তাদের প্রতি সালাম জানিয়ে আমি বলছি, দয়া করে কথাগুলো আপনারা শুনুন, শুনে উপলব্ধি করুন, যাচাই করুন। আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমাকে সংশোধন করুন। আমার জেনারেশনের যারা আছেন, আমি মুক্তিযোদ্ধার জেনারেশনের লোক, আমি পরিষ্কারভাবে বলতে চাই, ওই যে ৭ দফা চুক্তি যারা বলে, ১ নম্বর, এটা মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো লোক আজ পর্যন্ত বলেছে বলে আমার জানা নাই। এটা মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী ছিল, যারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এবং পরাজিত হয়েছে, যারা অনন্তকাল সেই পরাজয়ের গ্লানি বহন করতে হবে এবং সেই পরাজয়ের গ্লানির যে ব্যথা, সেই ব্যথা থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধের সরকার সম্পর্কে তারা সেই উদ্ভট এবং মিথ্যা তথ্যগুলো দেয়। আমি চ্যালেঞ্জ করছি, কবে কোন সময় ভারতের সঙ্গে গোপন ৭ দফা চুক্তি হয়েছিল, সেইটা যদি কেউ সঠিক বাংলাদেশের বাপের ঘর থেকে জন্মগ্রহণ করে থাকো, তাহলে এইটা প্রকাশ করো মানুষের সামনে, যে এইখানে সৈয়দ নজরুল এবং তাজউদ্দিনের দস্তখত আছে, তারা বসে ভারতীয় সরকারের সঙ্গে এই গোপন চুক্তিগুলো করেছে, যে গোপন চুক্তিগুলোর মাধ্যমে তারা বাংলাদেশকে এর সমস্ত স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। আমরা আজকে বলতে সাংঘাতিক ধরনের ঘৃণাবোধ সৃষ্টি হয় এইসব কথা বলতে। রাজাকাররা, আলবদরের সন্তানেরা যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, তারা এই গত ৫০ বছর যাবৎ মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে চক্রান্তমূলকভাবে দেশে বিদেশে সে চক্রান্তের জাল বিস্তার করেছিল, যার পরিণতিতে আজকের অবস্থা সৃষ্টি হয়েছে এবং আজকে তারা এতগুলো কথা বলতে সাহস পায়। আমি আজকে চ্যালেঞ্জ করছি, গোপন ৭ দফা চুক্তি যদি থেকে থাকে, আমাকে দেখাতে হবে যে এই তাজউদ্দিনের দস্তখত, এই সৈয়দ নজরুলের দস্তখত, অপরদিকে এই ইন্দিরা গান্ধীর দস্তখত বা অমুকে তখনকার রাষ্ট্রপতি ভিবিগিরির দস্তখত বা ইন্ডিয়ান পক্ষের দস্তখত যদি দেখাতে পারে, জীবনে আমি এই ধরনের কথা তো বলবই না, আমি ফাঁসির কাস্টে যেতে রাজি আছি। আমি রাজনীতি ছাড়বো এবং ফাঁসির কাস্টে যাব, কেন আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, যে আমার মুক্তিযুদ্ধের নেতারা এই ধরনের একটা গোলামি চুক্তি করেছিল, আমি ফাঁসির মন্ত্রী, যে তাদের যে ভুল, সেই ভুলের খেসারত দিতে গিয়ে আমি ফাঁসির কাস্টে যেতে আছি, কিন্তু চুক্তিটা বের করা হোক। তো মৌখিকভাবে বললে হবে না। কাজে আমি জানি, শুধু জানি না, আমার বিশ্বাসও না শুধু এটা সারা পৃথিবীর ইতিহাস জানে যে এই ধরনের কোনো চুক্তি হয় নাই। হ্যাঁ, স্বাধীনতার পরে ২৫ বছরের চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে, তখন তো তারা ওই যে চৈনিকরা এবং রাজাকারের বাচ্চারা বলতো এটা গোলামির চুক্তি, গোলামের চুক্তি। কই একটা ধারা দেখান তো দেখি এটা গোলামির চুক্তি ছিল, দেখান, আমার সঙ্গে বসেন, আমি তো একজন আইনজীবী, কে আসবে তাদের পক্ষ থেকে বসুক, যে ২৫ বছরের গোলামি চুক্তি কোনটা, কি লেখাটা ছিল এর মধ্যে।
যে একে গোলামির চুক্তি বলতে, এইসব কথা বলে বলে আমাদের স্বাধীনতাকে ছোট করা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বকে তারা পৃথিবীর বুকে ছোট করার চেষ্টা করেছে, যদিও যে কোনোদিনই সম্ভব না। এইভাবে মিথ্যাবাদী, মিথ্যাকুর, আজকেও যারা মিথ্যা কথা বলছে মুক্তিযুদ্ধ সম্পর্কে, তাদেরকে একদিন জাতি অভিশাপ দিবে এবং একদিন এই জাতি রুখে দাঁড়াবেই তাদের বিরুদ্ধে। আমি বললাম কথাটা, আপনারা মনে রাখেন। আজকে যতই তারা শত মুখে মিথ্যা কথা বলুক, সত্য কথা বলার জন্য কোটি মুখে কিন্তু একদিন এই জাতি দাঁড়াবে। আমি কথাটা বললাম, যদি না দাঁড়ায় তাহলে বাঙালি জাতি সম্পর্কে আমার যে লেখাপড়া সেটা মিথ্যা হবে, যে 5,000 10,000 বছরের বাঙালি জাতির যে ইতিহাস এবং ঐতিহ্য সেটা মিথ্যা হবে, যে বাঙালি জাতি শুধু কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, জেগে উঠে না। না, বাঙালি জাতি আবার 71-এর মতো জেগে উঠবে, এটি আমি বিশ্বাস করি।